প্রিয় দর্শক, স্পোর্টস টাইমসে আমাদের বিশেষ অতিথি রয়েছেন বাংলাদেশ টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান, বাংলাদেশ টেস্টের প্রথম অধিনায়ক, বর্তমানে বিসিবি সভাপতির দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, নিউজ 10 স্বাগতম। ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততা যাচ্ছে, কেমন আছেন সব কিছু মিলিয়ে? ভালো, এবং ব্যস্ততা তো যাচ্ছেই, একটার পর একটা কাজ আসছে, রোলটা নতুন, বোঝার চেষ্টা করছি, সবার সাথে একসাথে কাজ করার চেষ্টা করছি। সব কিছু মিলিয়ে এখন যে বাংলাদেশের ক্রিকেট সূচি, বাংলাদেশ ক্রিকেটের যে নিড, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। যখন দায়িত্ব নিয়েছেন, প্রেস কনফারেন্সের শুরুতে বলেছেন যে T20 খেলতে চান বা T20 ফরম্যাটে খেলতে চান। আপনার পরিকল্পনাগুলো হচ্ছে T20 ফরম্যাটে কীভাবে হবে, কীভাবে করবেন কাজগুলো? T20 ফরম্যাট বলতে বুঝিয়েছি যে আমি একটা অল্প সময় বা টেস্ট ক্রিকেট বা 50 ওভার ক্রিকেট, টেস্ট ক্রিকেট যেমন লম্বা হয়, 50 ওভার ক্রিকেট যেমন একটা মোটামুটি লম্বা হয়, T20 ক্রিকেটটা তো অত লম্বা হয় না। তা আমি এখানে এসেছি অত লম্বা সময়ের জন্য না, সেটাই আমি বোঝাতে চাইছি এখানে। মোটা দাগে দেশের ক্রিকেট উন্নয়নে আপনার পরিকল্পনাগুলো কী করে জানতে যাচ্ছি? আমরা বোর্ডের সকলে মিলে নিচ্ছি, এবং আমরা সকলে মিলে একটা চার্টার তৈরি করেছি, সেটার নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি। এই ট্রিপল সেঞ্চুরিতে আমরা 100% ট্রাস্ট, 100% রিচ এবং 100% পারফরমেন্স, এই তিনটে প্রোগ্রামের আন্ডারে আমরা দেশের ক্রিকেটে 4 ভাগে 4টা বড় বড় প্রোগ্রাম করছি। একটা ক্রিকেটের ইন্টিগ্রিটি, হাই পারফরমেন্স ফর এভরি ওয়ান, কানেক্ট অ্যান্ড গ্রো, এবং ক্রিকেট বোর্ডকে ওয়ার্ল্ড ক্লাস একটা অর্গানাইজেশনে তৈরি করা। সো এই কাজগুলোর প্রধান 4টে কাজ, এবং এই 4টে কাজের ভেতরেই ক্রিকেট উন্নয়নের যে পরিকল্পনাগুলো আছে সবার মধ্যে আছে। বুলবুল ভাই, যেটা হচ্ছে যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো এর মধ্যে কাজ শুরু করেছেন, রাজশাহী এবং চিটাগাংয়ে কাজ শুরুও হয়েছে। এর অগ্রগতি কতটুকু, আর এই দুই জায়গায় ক্রিকেট হান্টিংয়ের প্রসেসটা, বিশেষ করে ক্রিকেটার যে হান্টিং করবেন সে প্রসেসটা কেমন হবে? সেখানে আমরা যেটা প্ল্যান করছি এখনও আইডিয়া লেভেলে আছে। আমরা কথা বলছি, আপনারা জেনে খুশি হবেন যে আমরা টেস্টের 25 বছর উপলক্ষে আমরা যে একটা রজত জয়ন্তী প্রোগ্রাম হাতে নিয়েছি, সেখানে যে বাংলাদেশের প্রধান যে আমরা 4টা রিজনে ভাগ করেছি, এবং সেই রিজনগুলোতে আমরা সেখানে যে ক্রিকেট হবে সেখানে আমরা একজন হেড অফ ক্রিকেট থাকবেন। সেই হেড অফ ক্রিকেটটা সেখানে যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে তারা ট্যালেন্ট হান্টগুলো করবেন, এবং সেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে তারা হয়তো পরবর্তীতে সামনের দিকে এগিয়ে আসবে। টেস্টের রজত জয়ন্তী নিয়ে এরই মধ্যে খুলনা তো আপনার অনেক প্রোগ্রাম আজকে হয়েছে, মানে আপনাদের প্ল্যানটা কি, এটি ঘিরে কীভাবে কাজ করতে চান আপনারা? এর আগেও বলেছি যে আমরা যে রজত জয়ন্তী পালন করছি, এই রজত জয়ন্তী উপলক্ষে আমরা 4টা যে বিভাগ, 4টা যে রিজিয়ন পছন্দ করেছি। প্রথমে আমরা আজকে খুলনায় করেছি, কালকে রাজশাহীতে করব, পরশুদিন সিলেটে, তারপরের দিন চিটাগংয়ে, তারপরে ঢাকায়, এবং 26 তারিখে আমরা যে বাংলাদেশের প্রথম টেস্ট দলটা ছিল তাদেরকে সম্বর্ধনা জানানোর চেষ্টা করব, এবং তারপরে 2 দিন বরিশালে এবং রংপুরে আমরা এই প্রোগ্রামগুলো করব। এই প্রোগ্রামগুলো হচ্ছে যে যারা এখন অনূর্ধ্ব 12 বছরের ছেলে এবং মেয়ে আছে তাদের মাঝে ক্রিকেট বোর্ডের যে রিচ আছে, ক্রিকেট বোর্ড যে টেস্ট ক্রিকেট যে একটা অন্য ধরনের খেলা, টেস্ট ক্রিকেটের মাধ্যমে লাল বলের খেলা, ক্রিকেটের উদ্দীপনা, ক্রিকেট ওখানকার যে বড় বড় স্টেক হোল্ডার্সরা আছে তাদের সাথে কথা বলে ক্রিকেটটা আমরা কীভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি, এটা বলতে পারেন যে এটা ডিসেন্ট্রালাইজ করার লঞ্চ প্যাড হিসেবে আমরা ব্যবহার করছি। ভাই, আরেকটা হচ্ছে যে মাঠ কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। সম্প্রতি আমাদের কাছে সাক্ষাৎকারে মাহবুব আনাম বলেছিলেন মাঠ ভাড়া নিতে চান। যদি এটি না করে যে মাঠগুলো আছে খুলনা, বগুড়া, ফতুল্লা, যদি এনএসসির মাধ্যমে মাঠটা ভালো মতো করা হয়, তবে খেলার উপযোগী করা হয়, সেটাই ভালো হয় না? সেটাই মাহবুব ভাই হয়তো উল্লেখ করেছে বা বলার চেষ্টা করেছে যে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কাছে যতগুলো মাঠ আছে সেগুলো আগে আমরা ব্যবহার করি। দেখেন, খুলনাতে কিন্তু একটা টেস্ট ভেন্যু আছে, আমরা খুলনাতে কোনো টেস্ট খেলিনি অনেক দিন ধরে। বগুড়াতে একটা টেস্ট ভেন্যু আছে, আমরা ওখানে বগুড়ায় অত টেস্ট ম্যাচ খেলিনি। আমরা রাজশাহীর যে ভেন্যু আছে সেখানে আমরা আপগ্রেড করছি। তো আমাদের কাছে ইনাফ গ্রাউন্ড আছে। হয়তো আমরা বলছি যে যারা এলিট লেভেলে ক্রিকেট খেলে তাদের জন্য, কিন্তু আমাদের মাঠের দরকার আছে অনেক। সেটা সরকারের সাথে আমরা কথা বলছি যে মাঠগুলো ধরেন যারা ইউথ ক্রিকেট খেলছে, গ্রাসরুট ক্রিকেট খেলছে তাদের জন্য, বা ডিস্ট্রিক্ট বা রিজনে যে মাঠগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা গ্রিন সিগন্যাল সবসময় পেয়ে চলেছি, এবং তাদের সহায়তায় মাঠগুলোকে আমরা রেডি করব। বিসিবির দায়িত্ব নেওয়ার পরে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? আমি চ্যালেঞ্জ বলবো না, আমি শিখছি, আমি দেখছি, এবং চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে। সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য কী কী পরিকল্পনা নিয়ে রেখেছেন? চ্যালেঞ্জগুলোর থেকে আমি বেশি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের অপরচুনিটিগুলো, এবং সেই অপরচুনিটিগুলো ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর বিষয়টা হচ্ছে যে
বোর্ডে যখন জয়েন করেছিলেন তখন মানে আপনার বোর্ডে জয়েন করা কীভাবে হয়েছিল, কীভাবে জানতে পেরেছিলেন, কীভাবে এসেছিলেন? আপনি তো দেশে একটা কাজে এসেছিলেন, যখন জানতে পারলেন যে হচ্ছে বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে হবে, পরিকল্পনা জানতে চাচ্ছিলাম যে আপনি কীভাবে বোর্ডের সাথে যুক্ত হলেন? না, বোর্ডের সাথে আমাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল। তারাই আমাকে বলেছে যে এই সুযোগটা আছে, আপনি দেশের ক্রিকেটের কাজে লাগেন বা কাজে লাগাতে চায় তারা, সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। দর্শক নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হয়েছে স্পোর্টস টাইমসে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল, আপনাকে ধন্যবাদ আবারও। ধন্যবাদ। যেটা জানতে চাচ্ছিলাম যে ক্রিকেট খেলা বেশি কঠিন নাকি বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে বেশি কঠিন? দুটো। এখন যদি আপনি ক্রিকেট আমাকে খেলতে বললেন, খেলতে পারবো না, এবং যখন খেলতাম তখন ওই কাজটা এনজয় করেছি। এখন যে কাজটা করছি সেটাও এনজয় করার চেষ্টা করছি। নিজে যখন খেলেছেন তখন বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, বোর্ডে যখন দায়িত্ব নিয়েছেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আপনার স্বপ্নটা কি? যখন খেলতাম তখন সব ম্যাচ জিততে চাইতাম, হয়তো অনেক ম্যাচ জিততে পেরেছি, অনেক ম্যাচ জিততে পারিনি। এবং এখানকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হয়তো কোনো হার জিত নেই, তবে একটা ভালো কিছু করে যেতে চাই। সেটা কি, মানে কাজটা কেমন হতে পারে, কি দেখতে চান? এর আগেও আমি মেনশন করেছি যে ট্রিপল সেঞ্চুরি রানজের যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো যদি আমরা রান করতে পারি তাহলে বাংলাদেশ ক্রিকেটের হয়তো বেশ কিছু জায়গায় আমরা কিছু খুব তাড়াতাড়ি কিছু ফল পাবো। 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, মানে কি চিন্তা ভাবনা তাদের 3 জনকে নিয়োগ দিয়েছিলেন, তাদের সাথে আপনি কীভাবে কাজ করতে চান? আমাদের উপদেষ্টা হিসেবে 3 জন জয়েন করেছে। আপনারা জানেন যে প্রথম যিনি আমাদের যে লিগ্যাল সাপোর্ট, আমাদের কিন্তু এখানে আমি হয়তো ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত আছি কিন্তু লিগ্যালি তেমন কিছু বুঝি না, এবং প্রত্যেকটা স্টেপে সেখানে আমার সহায়তা দরকার। এই জন্য ব্যারিস্টার, খুব সিনিয়র একজন এবং এক্সপিরিয়েন্স ব্যারিস্টার শেখ মেহেদি জয়েন করেছে, এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করছি লিগ্যাল সাপোর্টটার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন বাংলাদেশ কিন্তু শুধু ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলার সাথে সাথে কিন্তু ফরেন মানি ইনকাম করে, বাংলাদেশ অনেক জব এমপ্লয়মেন্ট তৈরি করে, এবং সেখানে কিন্তু আমরা আশা করব যে বিদেশি পর্যটকরাও আসবে এবং পর্যটকরা যেন ক্রিকেট দেখতে পারে, ক্রিকেট দেখতে এসে যেন বাংলাদেশটাকে দেখতে পারে। এবং আমি দেখেছি যে আইসিসিতে কাজ করার সময় যে প্রত্যেকটা দেশের ট্যুরিজম বোর্ডের সাথে একটা লিয়াজও থাকতো সবসময় সেই ক্রিকেট বোর্ডগুলোর সাথে। সেটা আমাদের এখানে ছিল না। আমাদের অবশ্যই ট্যুরিজম বোর্ড আছে, জনাব সাখাওয়াত হোসেন, যিনি অত্যন্ত সিনিয়র একজন হোটেল ম্যানেজমেন্টের সাথে আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, একাডেমিক তিনি একজন, এবং তাকে আমরা পেয়ে আমরা খুব গর্বিত। তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো যে ক্রিকেট ট্যুরিজমটা কী জিনিস এবং কীভাবে আমরা সেটা কাজে লাগাতে পারি। আর একজন সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি জয়েন করেছেন। আপনি জানেন যে আজকালকার ক্রিকেট কিন্তু ডিজিটাইজেশনের যুগ। ক্রিকেট সোশ্যাল মিডিয়া কীভাবে আমরা আরও ভালো করে ব্যবহার করতে পারি, আমরা কীভাবে গ্রাসরুট পর্যন্ত একটা বাচ্চা ছেলেকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই সব কিছুর জন্য যে 3 জন উপদেষ্টা আমাদের এখানে এসে আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি, এবং আমরা আশা করব তাদের থেকে আমরা ফলপ্রসূ অনেক কিছু পাবো। যদি ভালো কাজ করেন, বোর্ডে থাকার অনুরোধ করে পরিচালকরা, আপনি কি থাকতে রাজি আছেন? আমি এখনও জানি না। আমার আপাতত যে ট্রিপল সেঞ্চুরি যে কাজটা আমরা করছি সেটা নিয়ে আমি মনোযোগ দিচ্ছি। বোর্ডের সময় কাজ করতে চান মোহাম্মদ রফিক থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল। রফিক আমাদেরকে সাক্ষাৎকারে বলেছেন তিনি বোর্ডের সময় কাজ করতে চান। তাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি, আর সাবেক যে ক্রিকেটাররা রয়েছে তাদের সঙ্গে বোর্ডের কোনো যুক্ত আপনারা করতে চান কিনা? সেখানে এখনও অলরেডি হাবিবুল বাশার, নান্নু ভাই সহ অনেক ক্রিকেটাররা এখনও আছে। আমরা তাদের এক্সপিরিয়েন্সটা আমরা নেব বা নিচ্ছি। অবশ্যই যে নামগুলো বললেন, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, এদের যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমরা কাজে লাগাবো। শুধু তাই না, আমরা যেভাবে ক্রিকেটটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি সেখানে ক্রিকেটাররা অনেক বড় বড় প্রাধান্য পাবে। মোহাম্মদ রফিককে নিয়ে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে? রফিক তো ধরেন যেই লেভেলের ক্রিকেটার ছিল, সেই সময় ক্রিকেট খেলেছে, আমি ওর প্রতি বেশি কৃতজ্ঞ এই জন্য যে আইসিসি ট্রফিতে সে যে পরিমাণ অসুস্থ ছিল, যে পরিমাণ ওষুধ খেয়ে বাংলাদেশকে সার্ভ করেছিল 97-এ, সেটা কখনোই ভোলার নয়। তার পরবর্তীতে কিন্তু রফিক বাংলাদেশ ক্রিকেটে যে পারফরমেন্স করেছে, প্রথম 100 উইকেট পেয়েছে টেস্ট ক্রিকেটে, তার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, সাকিবের সঙ্গে আপনি কথা বলেছেন, তাকে বাংলাদেশে একটি ম্যাচ খেলার সুযোগ আপনারা করে দিতে চান কিনা এবং সেটি নিয়ে কীভাবে কাজ করছেন? না, এটা তো সাকিব অবশ্যই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, তবে ক্রিকেটীয় যে ব্যাপারগুলো আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারি না। বোর্ড থেকে আপনার কীভাবে চেষ্টা করা হচ্ছে সাকিবের বিষয়ে? বোর্ড তখনই একটা খেলোয়াড়কে সুযোগ
করে দেওয়ার চেষ্টা করে সে যখন অ্যাভেলেবেল থাকবে ঢাকাতে। বিসিবি সভাপতির পদ ছেড়ে আইসিসির কাজে আবার যদি শেষ করেন, যদি সুযোগ আবারও আসে আইসিসিতে কাজ করার, সেখানে কীভাবে কাজ করতে চান, কীভাবে ডেভেলপমেন্ট করতে চান? আমার তো এখনকার যে রোলটা ছিল ডেভেলপমেন্ট ম্যানেজার ফর এশিয়া, আইসিসির সাথে আমার কথা হয়ে আছে, সো আই ক্যান গো ব্যাক এনি টাইম যদি আমি যেতে চাই। তামিম ইকবালকে বোর্ডে দেখতে চান? তামিম ইকবাল আগামী ইলেকশনে যদি সে কাউন্সিল হিসেবে আসে, ভেরি মোর দেন ওয়েলকাম। ক্রিকেটার আমরা দেখছিলাম যে বিভিন্ন গণমাধ্যমে খালেদ মাহমুদ সুজনের নামে মেনশন করে বলি, তিনি অনেকটা রেগে আছেন, বিভিন্ন কথা বলছেন, যেটা হচ্ছে 2023 সালে ওয়ার্ল্ড কাপে যে রিপোর্টটা ফাঁস হয়েছে, যদিও এই বিষয়ে মাহবুবানা বলেছেন এটা কোনো সত্যতা নেই। এই বিষয়গুলো যখন আপনাদের কাছে লাগে, আপনি তো এজ এ সাবেক ক্রিকেটার, এখন বিসিবি সভাপতি আছেন, সেটা কীভাবে দূর করবেন, সেটা নিয়ে কী বলবেন? আমি তো ওই রিপোর্টটা পড়িও না, জানিও নি, এবং কী কথাবার্তা হচ্ছে আমি শুনিনি। এই ধরনের আমরা দেখি যে ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ড্রেসিং রুমের বিষয় নিয়ে। সাকিব তামিমের দ্বন্দ্ব ছিল, আমরা যতটা শুনতে পেরেছি মিরাজের সঙ্গে শান্তর সম্পর্ক সে আগের মতো নেই, দুজন কাছের বন্ধু ছিল, যে সম্পর্কটা কিছুটা দূরত্ব তৈরি হয়েছে শান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার পরে। সেটা আপনি ড্রেসিং রুমে, যেহেতু আপনি দায়িত্বের পদে আছেন, আপনি এটা কীভাবে দূর করতে চান, এটা ড্রেসিং রুমের পরিবেশটা নিয়ে কীভাবে কাজ করতে চান? ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে কাজ করার কাজ আমার না, সেখানে কোচ আছে, দলের অন্য অন্য স্টাফরা আছে, সেখানে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট আছে, সেখানে আমার কাজ না, এবং আমি আশা করব সব ঠিকই আছে। সামনের বিপিএলটা কীভাবে দেখতে চান? কতটা অবশ্যই গত বিপিএলে যে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব, এবং আরও ভালো কীভাবে বিপিএলকে অ্যাট্রাক্ট করা যায়। বিপিএলটা শুধুমাত্র তো খেলা না, এটা দিয়ে ধরেন নতুন প্লেয়াররা উঠে আসে, একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, তো চেষ্টা করব বেস্ট বিপিএল করার চেষ্টা। আপনার সঙ্গে আজকে একটা অনুষ্ঠানে ফারুক ভাই দেখা হয়েছিল, কী কথা হয়েছিল, দুজনের মধ্যে কী আলোচনা হলো? ফারুক ভাই আমার ক্যাপ্টেন ছিল, আমি ফারুক ভাইয়ের ক্যাপ্টেন ছিলাম, সো প্লেয়ার হিসেবে তো আমাদের সখ্যতা সারা জীবন থাকবে। একটা বিষয় হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন দেশে গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন, সে গেম ডেভেলপমেন্টের কাজটা বাংলাদেশে কীভাবে করতে চান, বাংলাদেশকে নিয়ে কীভাবে কাজ করতে চান? আমি তো সাধারণত কাজ করেছি মোস্টলি অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড নিয়ে, শুধুমাত্র আফগানিস্তানের সাথে বেশ কিছু কাজ করেছি, শ্রীলঙ্কার সাথে কিছু করেছি। সো বাংলাদেশে একটা ভেরি ইউনিক কান্ট্রি, বাংলাদেশের যে পপুলেশন, বাংলাদেশের যে ক্রিকেট পপুলারিটি, বাংলাদেশে ক্রিকেট ভালোবাসে যেভাবে মানুষ, এখানে ডেভেলপমেন্ট করা সহজ। আমরা দেখি যে অনেকে মাঠ থেকে অবসরটা নিতে পারে না, মানে সাকিবও চেয়েছিল, মাহমুদুল্লাহরাও চেয়েছিল, ফেসবুক স্ট্যাটাস তো অবসর নেই। আপনি তো এজ এ সাবেক অধিনায়ক, বাংলাদেশের টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান, এই জায়গাটা নিয়ে কীভাবে কাজ করতে চান? মাঠ থেকে যারা অবসর নিতে চান তাদের জন্য আপনার কি প্ল্যানটা নিতে চান? এটা আমি চাই না কেউ রিটায়ার করুক আমার সময়, সবাই মাঠ, অবশ্যই সেই সুযোগটা যদি হয় প্রপার সম্মান দিয়ে চেষ্টা করব তাকে ক্রিকেট থেকে বিদায় জানাতে। যেহেতু সামনে নির্বাচন, যতটুকু সময় পান বাংলাদেশ ক্রিকেটটাকে কোথায় দেখতে চান? র্যাঙ্কিংয়ের কথা বলি, সব কিছু মিলাই বলি। নির্বাচনের সাথে তো র্যাঙ্কিংয়ের কোনো যে টাইমটা আছে, এবং তার সাথে র্যাঙ্কিংয়ের কোনো চেষ্টা করবো যে, যেখানে ধরেন আমরা জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হেরে একটা ম্যাচ জিতেছিলাম, অল টেস্টে আমরা মোটামুটি ভালো খেলেছি, ধারাবাহিকতা থাক, এটাই আমার মূল লক্ষ্য। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কী বলবেন? শান্ত সেঞ্চুরি, এছাড়াও মুশফিকের এমন ব্যাটিং, 163 রানের ইনিংস, সাদমান ভালো ব্যাট করেছে, বাংলাদেশের দলটাকে কেমন দেখছেন এখন? ইন্ডিভিজুয়ালি কিছু বলতে চাই না, দল হিসেবে আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট দল, এবং একটা ম্যাচ ভালো খেলে আমরা বলতে চাই না যে আমরা অনেক উপরে উঠে গিয়েছি। আমি আশা করবো এই ধারাবাহিকতাতে থাকবে। টি-20 মতো খেলতে চান, মানে সেটা কি অস্ট্রেলিয়ার মতো খেলতে চান নাকি ইংল্যান্ডের মতো খেলতে চান? বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা বাংলাদেশের মতো খেলতে চাই। সেখানে কি আমরা কী কী সাফল্য আপনার জন্য অপেক্ষা করছি, কী কী আমরা দেখতে পারি আর কি? আর সাফল্য তো ধরেন দেখা যায় না, অনুভব করাও যায় না, আমরা সেটা আমরা ফিল করব। সো আমরা যে প্ল্যানগুলো করেছি দেখি, এখন তো আগে থেকে কিছু না বলাই ভালো, তো চেষ্টা করব ভালো কিছু করতে। ঘরোয়া ক্রিকেটে আমরা বিভিন্ন শহর বলি, বিভাগে বলি, খেলা হয় না, নিয়মিত খেলা হয় না। আপনিও জানেন যে এই খেলা ফেরানোর জন্য আপনারা কি পরিকল্পনা নেবেন? প্রতিটা বিভাগে নিয়মিত খেলা হয়, নিয়মিত টুর্নামেন্টগুলো হয়, এত বছর হয়নি কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনারা কি কখনো জানতে চেয়েছেন কেন হয়নি? বোর্ডের কাছে জানতে চেয়েছি, সদুত্তর পাইনি, যেন আপনাকে বেছে আপনাকে জিজ্ঞেস করছি। এবং আমরা চেষ্টা করব সেটা ফিরিয়ে আনতে, খুব সহজ কাজ না এটা, যে এত বছর হয়নি এটা কেন আমরা অনুধাবন করিনি, বা আমরা কেন ওই জায়গাটায় আমরা কাজ করিনি, এটা একটা প্রশ্নের ব্যাপার। নিউজ 24 দর্শকদের কি বলবেন? নিউজ 24 দর্শকদের বলবো দুটো কথা। একটা হচ্ছে যে আপনারা ধৈর্য হারাবেন না, এবং আপনাদের কল্যাণে আজকে বাংলাদেশের স্পোর্টস ক্রিকেট আজকে এখানে এসছে। বাংলাদেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে আমাদের সমর্থকরা। আপনারা আমাদের পাশে থাকবেন,
এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন সো দ্যাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের মুখে অনেক হাসি ফোটাতে পারি। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, এখন বোর্ডের সভাপতি হিসেবে কাজ করছেন। তার না বলে অনেক কথাই আমরা জানার চেষ্টা করলাম। তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেমন চিন্তা করছেন সেটিও আমাদের সঙ্গে জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ।